আসসালামু আলাইকুম। রেসিপি ওয়াইজ মতারাতে আবারও স্বাগত জানাচ্ছি। নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো গরুর মাংসের আচারের রেসিপি। ফ্রিজে কোরবানির কিছু মাংস ছিল, আর আমার ফ্রিজে অনেকদিন মাংস রেখে খেতে ভালো লাগে না, তো ভাবলাম একটু আচার করে রাখলে অনেক দিন থাকবে, তো সেজন্যই তৈরি করে নিলাম আজকের গরুর মাংসের আচারের রেসিপি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই গরুর মাংসের আচারের রেসিপি। আচার তৈরির জন্য এখানে আমি একটা তাওয়ার উপরে নিয়ে নিচ্ছি 6টা শুকনা মরিচ আস্ততা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন বা আচারের মশলা, দিয়ে দিচ্ছি 2টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। দারুচিনিগুলো 1 ইঞ্চি পরিমাণে হবে। দিয়ে দিলাম এখানে সামান্য হাফ ইঞ্চি পরিমাণে জয়ত্রীর একটা পাতা, আর দিয়ে দিচ্ছি এখানে 4-5টা মতো গোলমরিচ আর 4-5টা মতো লবঙ্গ, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। এগুলোকে দিয়ে এবার আমি এটাকে চুলায় তুলে দিয়ে ভেজে নিব। তো এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। এটা সুঘ্রাণ আসা পর্যন্ত আমি ভেজে নিব, তবে পুড়িয়ে ফেলা যাবে না, এটাকে একদম মিডিয়াম আঁচে বা লো আঁচে ভেজে নিতে হবে। তো আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, আর এগুলো আমার ভাজা হয়ে গেছে, তবে মরিচটা কিন্তু আমি খুব একটা পুড়িয়ে ফেলি নাই। তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে আমি একটা কুলার উপরে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি, যেহেতু আমি ব্লেন্ডারে এটাকে গুঁড়ো করব। তো এদিকে চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, তার ভিতর দিয়ে দিচ্ছি 1 কেজি গরুর মাংস, আর এটা একদম পুরো সলিড মাংস, কোনো চর্বি বা হাড় নেই, আর এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, আর 1 চা চামচ জিরা পেস্ট। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটা এখানে একটু কমই ব্যবহার করছি, যেহেতু আমি পরে একটু বিট লবণ ব্যবহার করব। আমার কাছে মনে হয় আচার বিট লবণ দিলে খুবই ভালো লাগে খেতে। এখানে দিয়ে দিলাম একটা আস্ত এলাচ, আর পানি দিয়ে দিয়েছি আমি এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ মতো। পানিটা দিয়েছি যাতে আমার মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, সেই পরিমাণে আন্দাজ করে। তো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত, মানে আমি এটাকে জাল করব এখন অর্ধেকটা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো দেখুন আমার অর্ধেকটা পানি শুকিয়ে গেছে। এবার আমি এটাকে একদম চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। তো এটা কিন্তু আমার সিদ্ধ হয়েছে। তো এবার আমি এটাকে ভালোভাবে একদম জাল করে পানিটা শুকিয়ে নিব, কেননা এখানে কোনো প্রকার রস থাকা যাবে না। পানির যে পরিমাণটা একদম ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো এটাকে নাড়াচাড়া করে দেখুন এভাবে শুকিয়ে নিয়েছি, একটু কিন্তু পানির পরিমাণ নেই। তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে ধুয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সেটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। সরিষার তেল আমি 1 কেজি মাংসের জন্য 1 কাপ ব্যবহার করেছি, আপনারা চাইলে 1.5 কাপ পর্যন্ত ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো আস্ত রসুনের কোয়া। রসুনটাকে আমি জাস্ট ছিলে কোয়া কোয়া এর ভিতর দিয়ে দিয়েছি, আপনারা চাইলে থেতো বা কুচি করেও দিতে পারেন। 10 সেকেন্ডের মতো এটাকে ভেজে এর ভিতর দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ আমি মাঝখান থেকে কেটে এর ভিতরে দিয়ে দিয়েছি। তো এটাকেও দিয়ে 5 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন পেস্ট, 1/2 চা চামচ আদা পেস্ট, আর 1/2 চা চামচ জিরা পেস্ট। এগুলোকে দিয়েও মিনিট 5 সেকেন্ডের মতো নেড়ে নিব না, এটা বেশিক্ষণ ভাজবো না, যেহেতু মাংসটা দিয়ে আমি অনেকক্ষণ ভাজা করব। তো এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা এখানে তুলে দিয়ে এটাকে এবার আমি নাড়াচাড়া করব মিডিয়াম আঁচে। এটা কিন্তু হাই আঁচে ভাজতে যাবেন না, তাহলে মাংসটা তাড়াতাড়ি মানে একটা ব্রাউন কালার চলে আসবে, খুব ভালোভাবে কিন্তু মাংসটা হবে না। তো এর ভিতরে কিন্তু সেই যে 2 টুকরো দারুচিনি নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আমি দারুচিনিটা কিন্তু ওই মশলার সাথে গুঁড়া করি নাই। তো এইগুলোকে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে এক পাশে হয়ে যাবে বেশি আর এক পাশে হবে না। তো দেখুন তেলটা দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে এবার যে মশলাটা আমি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যদি শুধু পাঁচফোড়ন আর শুকনা মরিচ গুঁড়ো করে নেন তো নিতে পারেন, আর বাকি যে মশলাটা এটা গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন। তবে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড দিচ্ছি না, আমি যে মশলা গুঁড়ো করেছি এটাতেই হয়ে যাবে গরম মশলার কাজটা। তো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ, মানে কতটুকু লাগবে সে পরিমাণে আমি বিট লবণটা এখানে দিচ্ছি চেখে নিয়ে। তো এবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেঁতুলের মাড়। টকটা কিন্তু এখানে দিতে হবে, যেহেতু আচার। তেঁতুলের মাড়টা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আর তেঁতুল যেহেতু দিয়েছি চিনি তো একটু দেওয়াই লাগবে, না হলে কিন্তু স্বাদে ব্যালেন্স আসবে না। তো 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে চিনি। টকের সাথে মিষ্টি না দিলে কিন্তু টকের স্বাদ ব্যালেন্সে আসে না, আর সেজন্যই এখানে একটু মিষ্টিও দেওয়া লাগবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিবেন, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমার আচারটা প্রায় হয়ে এসেছে, আর
আমি যেহেতু ভিনেগারটাও দিয়ে দিয়েছি, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মোটা সাইজ লেবুর 3 ভাগ করে 1 ভাগ। লেবুটা দিলে হবে কি, খুব সুন্দর একটা লেমন ফ্লেভার আসবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আমার যেহেতু আচারটা প্রায় হয়ে এসেছে, তো আমি আরেকটুখানি নাড়াচাড়া করে, দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আর রসুনগুলো দেখুন আস্ত আস্ত হয়ে আছে। আর এই রসুনটাকে ভাতের সাথে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমার আচারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর এর বেশি আমি নাড়াচাড়া করলে আচারটা মানে মাংসটা অনেক হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মাংসের ভিতরে একটা সফটনেস থাকবে, তবেই কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে। তো আপনারা যখনই এটা ভাজবেন তখনই মাথায় রাখবেন মাংসটা আমার সফট লাগবে। আমার মাংসটা হার্ড হলে আচারটার ভালো একটা টেস্ট আপনারা পাবেন না। তো আমি এটাকে নাড়াচাড়া করে একদম পারফেক্টভাবে ভেজে নিয়েছি। আমার আচারের কালারটাও খুবই সুন্দর এসেছে। তো আমি আর নাড়বো না, এবার এটাকে নামিয়ে নেব। আর এটা সরাসরি কিন্তু আমি বয়মে ঢালবো না, একটা বাটিতে আগে ঢেলে ঠান্ডা করে তারপরে এটাকে বয়মে লোড করব। তো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন এই যে আমার তেলের পরিমাণটা এরকম টাইপ হয়েছে, আমি খুব বেশি তেল ব্যবহার করি নাই। তবে আপনারা যদি ওখানে 1.5 কাপ ব্যবহার করেন তো অনেকটা তেল ভেসে থাকবে, তবে আমার এটা তো আর একটু ভেসে থাকবে উপরে, যেহেতু এখন গরম গরম আছে তো তেলটা অতটা বোঝা যাচ্ছে না। দেখুন আমি মাংস একটা ছিঁড়ে দেখাচ্ছি, অনেকটা সফট হয়েছে, আর গরম যেহেতু সেজন্য আমি একটু ছিঁড়তে কষ্ট হচ্ছিল। তো এই তো আমার আচার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো আচার তো একদম তৈরি, আর এই সব আচারগুলো কিন্তু খুবই টেস্টি লাগে খেতে। আর এই আচারগুলো বাইরে থেকে কিনতেও অনেক দাম পড়ে, ঘরে যদি এভাবে বানিয়ে নেওয়া যায় আরও খরচটা একটু কম পড়ে। আর এই আচারটা বাইরেও অনেক দিন রেখে খাওয়া যায়, আবার ফ্রিজে রেখেও খাওয়া যায়। তো এই তো আমার আচারের রেসিপি। যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।